দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের প্রেমেন্দ্র মিত্রর লেখা নিরুদ্দেশ নামক যে গল্পটি রয়েছে সেই গল্পের আজকে আমরা লাইন ধরে ধরে আলোচনা করব। শুধু লাইন ধরে ধরে আলোচনা নয়, আমরা জেনে নেব প্রথমে প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে। দেখো, তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো বা তোমরা যারা এবার এসএসসি দেবে ভাবছো, তাদের জন্য এই গল্পটি অবশ্যই পাঠ্য রয়েছে। আর এই কারণেই আমি এই গল্পটির বিষয়বস্তু নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করব। শুধু বিষয়বস্তু নয়, এর পরবর্তীতে মানে বিষয়বস্তু যখন শেষ হয়ে যাবে তখন আমরা এই গল্পের এমসিকিউ কিছু প্রশ্নোত্তর নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। চলো তাহলে প্রথমে আগে কি করব বলতো, প্রথমে আগে আমরা প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে সামান্য জেনে নেব, আর তারপর বই পড়ে পড়ে তোমাদের গল্পটি আমরা বুঝিয়ে দেব। চলো তাহলে দেখে নেই। প্রেমেন্দ্র মিত্রের জন্ম হয়েছিল 1904 খ্রিস্টাব্দে। দেখো, অনেকে আবার মনে করেন তিনি জন্মেছিলেন 1903 খ্রিস্টাব্দে। এই 3 এবং 4 এই দুটি সালের মধ্যে মতভেদ রয়ে গেছে। তিনি জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসে এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন বারাণসীতে তার দাদামশাই রাধা রমন ঘোষের বাড়িতে। তার বাবার নাম ছিল জ্ঞানেন্দ্রনাথ মিত্র এবং তার মায়ের নাম ছিল সুহাসিনী দেবী। হুগলি জেলার কোন্নগরের অভিজাত পরিবারের যে মিত্র বংশ ছিল, সেই মিত্র বংশ মানে অভিজাত পরিবার, সেই অভিজাত পরিবারেই প্রেমেন্দ্র মিত্র জন্মগ্রহণ করেছিলেন। তার উচ্চ শিক্ষিত পিতা মানে তার পিতা ভীষণ উচ্চ শিক্ষিত ছিল। সেই উচ্চ শিক্ষিত পিতা একজন রেলের অ্যাকাউন্টেন্ট ছিলেন, মানে রেলের অ্যাকাউন্টেন্ট হিসাবে তিনি কাজ করছিলেন, মানে প্রেমেন্দ্র মিত্রের বাবার কথা বলছি আমি। এবং তার পিতামহ শ্রীনাথ মিত্র ছিলেন শিবনাথ শাস্ত্রীর একজন খুব ভালো বন্ধু। প্রেমেন্দ্র মিত্রের বয়স যখন ছিল 7 বা 8 বছর, তখন তার মা মারা গিয়েছিল এবং তার মা মারা যাওয়ার পর তার বাবা পুনরায় আবার দ্বিতীয় বিয়ে করেছিলেন। তার বৈমাত্রেয় 3 ভাই এবং 2 বোন হয়েছিল। এই 3 ভাই এবং 2 বোনের নাম হলো যথাক্রমে বীরেন, শৈলেন, সত্যেন, উষা এবং দুর্গা। প্রথম জীবনে প্রেমেন্দ্র মিত্র তার দাদামশাই রাধারমন এর কাছে মানে রাধারমন বাবুর কাছেই তিনি ছোটবেলা থেকে বড় হয়েছিলেন। তার দাদামশাইয়ের যখন মৃত্যু হয়েছিল, তার দাদামশাইয়ের মৃত্যুর পর প্রেমেন্দ্র মিত্রকে আশ্রয় নিতে হয়েছিল নলহাটির দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে। তারপর তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়েছিলেন। তারপর সেখান থেকে তিনি কৃষিবিদ্যা শেখার জন্য বা কৃষিবিদ্যা পড়ার জন্য শ্রীনিকেতনে চলে গিয়েছিলেন। তিনি প্রথম জীবনে চেয়েছিলেন ডাক্তার হতে, কিন্তু তিনি হয়েছিলেন একজন সাহিত্যিক। তিনি তার জীবনে বহু পত্রিকার সম্পাদনার কাজ করেছিলেন। সেই পত্রিকাগুলির নাম হলো যথাক্রমে রংমশাল, কালিকলম, নবশক্তি, পক্ষীরাজ, কবিতা ইত্যাদি। তিনি সাগর থেকে ফেরা যে কাব্যগ্রন্থটি লিখেছিলেন, সেই কাব্যগ্রন্থটি লেখার জন্য 1957 খ্রিস্টাব্দে আকাদেমি পুরস্কার পেয়েছিলেন এবং 1958 খ্রিস্টাব্দে তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও তিনি আরো অন্যান্য পুরস্কার পেয়েছিলেন, যেমন পদ্মশ্রী ও দেশকোত্তম। এই উপাধিগুলিও তিনি লাভ করেছিলেন। প্রেমেন্দ্র মিত্রের লেখা এই যে নিরুদ্দেশ গল্পটি, এই গল্পটি 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত সামনে চড়াই যে গল্পগ্রন্থ রয়েছে সেই গল্পগ্রন্থে প্রকাশিত হয়েছিল। এই গল্পটিতে আমরা দেখতে পাই বাড়ির ছেলে নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনাই ব্যক্ত করা হয়েছে। শুধু তাই নয়, আমরা এই গল্পে দেখতে পাই বাড়ির ছেলে যার নাম ছিল শোভন, তার ফিরে আসার ঘটনাও ব্যক্ত করা হয়েছে এবং এই ফিরে আসার ঘটনা ছিল অত্যন্ত ট্র্যাজিক। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি এই গল্পটিতে ট্র্যাজিক রসের উদ্ভাবন করেছিলেন আমাদের লেখক। এবার আমরা এই গল্পটির প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে পড়ে তোমাদের সামনে আলোচনা করে দেব। এই যে বইটি দেখতে পাচ্ছ, এটি হলো ক্লাস 9 এর বই। এবার এই ক্লাস 9 এর বইয়ে আমরা নিরুদ্দেশ নামক গল্পটি এবার বের করব এবং তারপর এই গল্পটি তোমাদের সামনে আমরা পড়ে আলোচনা করব। চলো তাহলে পড়ি। নিরুদ্দেশ
প্রেমেন্দ্র মিত্র। দিনটা ভারী বিশ্রী, শীতের দিনে বাদলার মতো, এত অস্বস্তিকর আর কিছু বোধহয় নাই। বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহাও নয়। মানে এখানে যে দিনটার কথা বলা হয়েছিল, মানে যেই দিনের এই গল্পটি লেখা শুরু হয়েছিল বা এই ঘটনাটি যে আলোচনা করা হয়েছিল, সেই দিনটা ভীষণ খারাপ ছিল। দেখো, বর্ষাকালে বৃষ্টি হবে এটা তো স্বাভাবিক, কিন্তু শীতকালে যদি বৃষ্টি হয় তাহলে ভীষণ ঠান্ডা অনুভব হয় আমাদের। তো সেই শীতকালে বৃষ্টির মতো অস্বস্তিকর লেখকের কাছে কিছুই নেই বলে তিনি মনে করেছেন। মানে বৃষ্টি যে ঠিক পড়ছিল সেটাও নয়, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে। মানে মেঘাচ্ছন্ন আকাশ ছিল এবং তার সাথে আকাশটা ধরো একটু হালকা হালকা কুয়াশা, বৃষ্টিও পড়ছে না আবার পড়ছে, শীতকালটা যেমন হয় কুয়াশাচ্ছন্ন। তো সেই মনে হচ্ছিল যেন পৃথিবী যেন অসাড় হয়ে মৃতের মতো পড়ে আছে, তার যেন প্রাণ ছিল না। সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলিতে পারি না, কিন্তু সোমেশও আজ যেন কেমন হইয়া আসিয়াছে। মানে এবার তুমি একা একা বসে আছো বাড়িতে, বৃষ্টি বাদলার দিন, বাইরে বেরোতে পারছো না। সেই সময় যদি তোমার কোনো বন্ধু বাড়িতে আসে সেক্ষেত্রে তোমার ভালোই লাগবে। এবং আমাদের এই যে কথক বা লেখক যাই বলো না কেন, তার বন্ধুর নাম ছিল সোমেশ। এবং এই সোমেশ হঠাৎ করে দেখতে পায় লেখক তার বাড়িতে সেদিন চলে এসেছিল, তাই তিনি আপ্লুত হয়েছিলেন বা খুব খুশি হয়েছিলেন যে সোমেশ আসার ফলে তার যে একঘেয়েমি ক্লান্তি, সেই ক্লান্তিটা কিছুটা মুছেছে এবং না হলে দিনটা তার ভীষণ বিশ্রীভাবেই কাটতো। খবরের কাগজটা দু একবার উল্টাইয়া পাল্টাইয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম, একটা আশ্চর্য ব্যাপার দেখেছো? কি? মানে এটা সোমেশ বলল। কি? তিনি মানে আমাদের কথক, খবরের কাগজ ছিল প্রত্যেকের বাড়িতেই তখন দেখা যেত, এখনো দেখা যায় কম বেশি সকলের বাড়িতেই। তো যাই হোক, সেই খবরের কাগজটা দু একটা পাতা এদিক ওদিক উল্টে পাল্টে তিনি খবরের কাগজটা তার সামনে ফেলে দিলেন। ফেলে দিয়ে বললেন, কি কাণ্ড দেখেছো? সোমেশ বলল, কেন, কি হয়েছে? আজকের কাগজে একসঙ্গে 7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন। নিরুদ্দেশের বিজ্ঞাপন বলতে দেখবে উপরে ছবি দেওয়া থাকে, বা ছবি যদি নাও দেওয়া থাকে লেখা থাকে নিরুদ্দেশ, যে এই ছেলেটি অমুক তারিখে অমুক অমুক ড্রেস পরে নিরুদ্দেশ হয়েছে অমুক জায়গা থেকে। যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন বা খোঁজ পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, বা তখন তো নাম্বার ছিল না, তখন হচ্ছে এই অফিসে এসে কন্ট্যাক্ট করবেন বা বাড়ির ঠিকানায় কন্ট্যাক্ট করবেন, তাহলে তাকে একটা রিওয়ার্ড দেওয়া হবে। এটাই হচ্ছে নিরুদ্দেশের বিজ্ঞাপন। তো সেরকম 7টা নিরুদ্দেশের খবর সেদিন ছেপেছিল। সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করিল না, যেমন বসিয়াছিল তেমনি উদাসীন ভাবেই শুধু সিগারেটের ধোঁয়া ছাড়িতে লাগিল। নিস্তব্ধ ঘরের ভেতর ধোঁয়ার কুণ্ডলী শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে ঊর্ধ্বে উঠিতেছে, আর সমস্তই নিশ্চল স্তব্ধ। বাইরের অসারতা যেন আমাদের মনের উপরেও চাপিয়া ধরিয়াছে। সোমেশকে তো বললো আমাদের কথক যে 7টা নিরুদ্দেশের গল্প ছাপানো হয়েছে, কিন্তু সোমেশ এই সমস্ত ব্যাপারে তার কোনো কৌতূহল নেই। সে শুধু বসে বসে সিগারেটের ধোঁয়া ছাড়ছিল, এবং সিগারেটের ধোঁয়াটি কুণ্ডুলি পাকে মানে গোল গোল ঘুরে ঘুরে ঘরের মধ্যে ছেয়ে গিয়েছিল। নেহাত একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিবার প্রয়োজনেই আরম্ভ করিলাম। নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলি দেখলে কিন্তু আমার হাসি পায়। অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা কি হয় জানো তো? ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছেন, এমন তিনি প্রায় ফিরে থাকেন আজকাল। খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করেছেন, কোথায় গেলেন বাবু, তোমার গুণধর পুত্রটি? এবার দুজনেই চুপচাপ, মানে আমাদের কথক এবং সোমেশ। কাউকে কিছু তো একটা বলতে হবে, তো সেই কে বলবে? তখন আমাদের যে কথক তিনি নেহাতি কোনো কিছু না পেয়ে সেই নিরুদ্দেশের গল্পটি নিয়েই আলোচনা শুরু করলেন। তিনি বললেন, দেখো এই যে নিরুদ্দেশের গল্পগুলি ছাপা হয় সেগুলি একটা ছোট ছোট গল্প মাত্র। এগুলি এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় এই ঘটনাটি ঘটেছে, ছেলে মাঝে মাঝে রাত্রে থিয়েটার দেখতে যায় এবং তার বাবা রাত্রে বাড়ি চলে আসে, তাড়াতাড়ি ধরো অনেক সময় বাড়ি চলে আসে, বাড়িতে এসে খেতে বসে ছেলেকে তিনি খুঁজে পান না বা ছেলেকে দেখতে পান না। তখন তার মাকে জিজ্ঞেস করে, তোমার গুণধর পুত্রটি কোথায় গিয়েছে?
লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পেরাপিরিতে টাকা কটা বার করে দিয়েছেন, সুতরাং তিনি জেনে শুনে মিথ্যে আর বলতে পারেন না, চুপ করে থাকেন। ছেলে কোথায় গেছে না গিয়েছে, ছেলেকে টাকাও অবশ্য মাই দিয়েছে, তো তাহলে মা তো অবশ্যই জানে ছেলে কোথায় গিয়েছে। এবার মা কি বলবে সেখানে? বাবার প্রশ্নের উত্তরে মা কি জানাবে? এই জন্য মা চুপ করে থাকে। বাবা বলে যান, এত রাত্রেও বাবুর আসবার সময় হলো না? আরবারে তো ফেল করে মাথা কিনেছেন, এবারেও কি করে কৃতার্থ করবেন বুঝতেই পারছি। পয়সাগুলি আমার খোলামপুচি কিনা, তাই নবাব পুত্তুর যা খুশি তাই করছেন। দূর করে দেব, এবার দূর করে দেব। এবার বাবা বলছে, মা যখন চুপচাপ, তখন মাকে তিনি একটা কিছু তো বলবেন, মানে মাকে বকা দিবে আর কি। সেই সময়টাতে তিনি বলছেন, নবাব পুত্রের এখনো আসবার সময় হলো না? আগের বছর তো ফেল করেছে, এই বছরও নেহাত ফেল করবে। আমার টাকাগুলো তো, টাকার তো কোনো দামই নাই, তাই না? খোলামকুচি টাকাগুলো তো তিনি ফেল করবেন আর আমি তার পিছনে খরচা করব, বের করে দেবো আমি বাড়ি থেকে। মানে এটা বাবা ধীরে ধীরে রাগ করছেন তার ছেলের ওপর। এই মৌখিক আস্ফালনেই হয়তো ব্যাপারটা শেষ হতে পারত, কিন্তু ঠিক সেই সময়ে গুণধর পুত্রের প্রবেশ। বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারেন না, নিজের কাছে মান রাখবার জন্যেও কিছু বলতে হয়। দেখো, এই সময়টা হয়তো বাবা একটু বকাবকি করতো ঠিকই, কিন্তু তারপর চুপ হয়ে যেত। ছেলে পরে আসলে তিনি আর কিছু হয়তো বলতেন না, কিন্তু বাবার একদম খুব গরম মেজাজ সেই সময় ছেলে বাড়িতে প্রবেশ করেছে এবং বাবা তার মায়ের সামনে আস্ফালন দেখাচ্ছে। এবার যদি ছেলে চলে এসেছে, ছেলের সামনে যদি আস্ফালন না দেখায় তাহলে তার মান সম্মান থাকে না, তাই বাধ্য হয়ে ছেলেকেও তিনি বকা দিলেন। কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে। শেষ পর্যন্ত বাবা বলেন, এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। এবার তখন ছিল মেজাজটা গরম, বাবাও বুঝতে পারেনি কতটা রাগ দেখানো উচিত বা অনুচিত। একটু বেশি হয়তো রাগ দেখিয়ে দিয়েছিলেন এবং শেষে তিনি বলে ফেলেছিলেন, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। অভিমানী ছেলে আর কিছু না হোক, পিতৃদেবের এ আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয়। ছেলের এটি কিন্তু সেন্টিমেন্টে লেগে যায়, তার মানে তার মনে আঘাত লাগে। আর কিছু পারুক না পারুক, সে ফেল করুক, সে অধম হোক, কিন্তু তার এই যে ব্যক্তিসত্তা, সেখানে এই তার কথাটি খুব কানে লেগেছিল। এই জন্য ছেলেও সিদ্ধান্ত নিল, আমি আর এই বাড়িতে থাকবো না। মানে বাবা এবং ছেলের মধ্যে একটা মান অভিমানের পালা চলতে থাকলো। মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতরভাবে শুধু বলেন, আহা, খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো, পরে বললেই তো হতো। বাবা এবার মায়ের উপর মারমুখী হয়ে ওঠেন, তোমার আশকারাইতেই তো উচ্ছন্নে গেছে, মাথাটি তো তুমিই খেয়েছো আদর দিয়ে। এবার মা কোন দিকে যাবে, বাবার দিকে যাবে না মায়ের দিকে যাবে, মানে ছেলের দিকে যাবে, বুঝতে না পেরে তিনি তখন বললেন যে, আহা, এই সব কথাবার্তা এখন খাওয়ার সময় কেন, পরে বললেই তো হতো। আর বাবার তো তখন মেজাজটি চরমে রয়েছে। বাবা তখন তার মাকে আবার বকুনি দিয়ে বললেন, এই তোমার জন্যই আজকে ছেলের এই অবস্থা হয়েছে। মা আঁচলে চোখ মোছেন, ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। পরের দিন ভয়ানক কাণ্ড, মা সেই রাত থেকে দাঁতে কুটি কাটেননি। আজকের দিনেও বিছানা থেকে উঠবেন মনে হয় না। বাবারও হয়তো রাত্রে ঘুম হয়নি, কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে? মাকে যখন বকা দিল তার বাবা, মা তো আঁচল দিয়ে চোখ মুছছে, আর ছেলে বেরিয়ে পড়েছে এই গোটা পৃথিবীর উদ্দেশ্যে, মানে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়েছে। এবার ছেলে যখন বেরিয়েই পড়লো, মা তারপর থেকে রাত্রে আর খায়নি, ঘুমায়নি। বাবা হয়তোবা খেয়েছিলেন তখন সামনের দিকে, প্রথম দিকে একটু, তারপর ঝগড়া ঝামেলার পর হয়তো খায়নি, কিন্তু তার টেনশন তো অবশ্যই হয়েছে, হয়তো তিনি ঘুমায়ওনি। এটা তাকে দেখাতে হবে, আর এটা উপরে উপরে দেখাতে হবে যে আমি কোনো চিন্তা করছি না, ভেতরে তো অবশ্যই চিন্তা হয় সবার। গৃহিণীকে ধমক দিয়ে বলেন, মিছিমিছি প্যান প্যান করো না, অমন ছেলে যাওয়াই ভালো। মায়ের কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে। এবার তিনি গৃহিণীকে ধমক দিয়ে বলেন, এই প্যান প্যানানি স্বভাবগুলা তুমি ছাড়ো। ছেলে যেখানে গেছে ঠিক ও কোনো একটা রাস্তা বের করে নেবে। এবং তিনি বলেন,
তুমি এখন চুপচাপ থাকো। যতই মাকে চুপচাপ থাকতে বলুক, মায়ের কান্না তখন আরো বেশি জোরে জোরে আমরা দেখতে পাই। বাবা এবার দাঁত খিচিয়ে বলেও নিজের মনের আশার কথাটা বোধহয় জানান, তাও গেলে তো বাঁচতাম, এই বেলায় দেখো সুরসুর করে আবার ফিরে আসবে। এমনি এমন বিনা পয়সার হোটেলখানা পাবে কোথায়? এবার তার বাবা দাঁত খিচিয়ে বলেছিল যে এই যে আমি বিনা পয়সার হোটেল খুলে রেখেছি, যেখানে কোনো পয়সা লাগে না খাবার দাবার খেতে, এই বিনা পয়সার হোটেল আমার ছেলে কোথায় পাবে? অন্য কোথাও? তাকে তো কামাই করে খেতে হবে। দেখবে একদিন দুদিন তারপর ছেলে আবার নিজে নিজেই বাড়িতে চলে আসবে। মা এবার অশ্রুসিক্ত স্বরে বলেন, এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে, কি করে বসে, আমার তো তাই ভয়। তখন মা কাঁদতে কাঁদতে বলে, এই যে শীতকাল, এই শীতকালে দেখেছো তো বাইরে টেকা দায়, সেই অবস্থাতে আমার ছেলে কি করছে না করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তার মধ্যে কিছু যদি করে বসে সেই দায় কে নিবে? হ্যাঁ, ভয়। বাবা কথাটা ব্যঙ্গ করেই উড়িয়ে দিতে চান। তোমার ছেলে কিছু করেনি গো, কিছুই করেনি, দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি, অসুবিধা হলেই এসে দেখা দেবে। তার মানে বাবা ছেলে যে চলে গেল, সেই চলে যাওয়া নিয়ে বাবা হয়তোবা কিছুটা মনে মনে আশ্বস্ত ছিলেন, কারণ তিনি হয়তো ভেবেছিলেন ছেলে কোনো বন্ধুর বাড়িতে গিয়ে উঠেছে এবং যথাসময়ে সেই ছেলে বাড়িতে আবার ফিরে আসবে। মায়ের কান্না তবু থামে না। কিরকম অভিমানী জানো তো? তার মানে মা তার ছেলেকে চেনে, তার ছেলে যে কতটা অভিমানী, সেন্টিমেন্টে নিয়ে নিবে কথাটা, এটা মা মনে মনে জানতো বা মনে মনে তিনি এটা বিশ্বাসও করতেন। বিরক্ত হতে বাবা বেরিয়ে যান। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর। ছেলে ফেরেনি, মা শয্যা থেকে আর উঠবেন না বলেই পণ করেছেন। দেখো সকালবেলা বাবা কোনো রকম এই ঝগড়া সামলে দিয়ে অফিস চলে যান এবং বিকেলবেলা বা সন্ধ্যাবেলা যখন তিনি ফিরে এসেছিলেন দেখেন যে বাড়ির অবস্থা গুরুতর। তার মা খাওয়া দাওয়া করেনি, কারণ ছেলে তার ফেরেনি। না, আর থাকতে দিলে না, এ অশান্তির চেয়ে বনবাস ভালো বলে বাবা বেরিয়ে পড়েন এবং ওঠেন গিয়ে একেবারে খবরের কাগজের অফিসে। বাড়িতে এসে যখন দেখেন যে এরকম অবস্থা, গুরুতর অবস্থা হয়ে গিয়েছে, তখন তিনি সিদ্ধান্ত নেন যে এই বাড়িতে অশান্তি লেগেই গেছে। তার মানে তখন তিনি বললেন যে এই অশান্তির থেকে আমার বনবাস চলে যাওয়াই ভালো। তো যাই হোক, সে কথা বলে তিনি কাগজের অফিসে গিয়ে পৌঁছলেন। খবরের কাগজের অফিসে ব্যাপারটা বড় জটিল, কোন দিকে কি করতে হয় কিছুই বোঝা যায় না। খানিক এদিক ওদিক বিমূঢ়ভাবে ঘুরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে পড়ে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করেন, আপনাদের কাগজে এই একটা খবর বার করতে চাই। দেখো, আমাদের প্রয়োজন ছাড়া আমরা তো কেউ খবরের কাগজের অফিসে যাই না বা প্রয়োজনও পড়ে না আমাদের যাবার। তো সেখানকার যে সিস্টেম আছে, সেখানকার যে নিয়ম, সেগুলি একটু জটিল টাইপেরই। তো সেই ছেলেটির বাবাও গিয়ে হকচকিয়ে পড়েছিল এবং তিনি একটা ভালো দেখে ভদ্রলোককে, তার মনে হয়েছে যে এই ভদ্রলোকটি যথেষ্ট ভালো, তো তিনি তার কাছে গিয়ে বলেছেন যে আপনাদের এই কাগজে আমি একটা বিজ্ঞাপন বের করতে চাই। নিরীহ চেহারার লোকটি হঠাৎ মুখ তুলে ব্যঙ্গের স্বরে বলেন, খবর? কেন আমাদের খবরগুলি পছন্দ হচ্ছে না? আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি? দেখো, যে লোকটাকে নিরীহ বলে মনে হয়েছিল, সেই লোকটি হঠাৎ করে তার চেহারার বদল করে তিনি একটু ক্ষিপ্ত হয়ে পড়েন এবং ক্ষেপে গিয়েই তার বাবাকে বলে বসে যে কেন আপনি খবর কেন বের করবেন? আমাদের খবর আপনাদের ভালো লাগছে না? আমরা কি রামযাত্রা বের করছিলাম এতদিন যে আপনার কাছ থেকে আমরা খবর নিয়ে খবর ছাপাতে হবে? বাবা একটু হতভম্ব হয়ে একবার অসহায়ভাবে চারিদিকে তাকান। পাশের যে ভদ্রলোকটিকে মুখ দেখে অত্যন্ত রূঢ় প্রকৃতির মনে হয়েছিল, তিনি সহানুভূতির স্বরে বলেন, আহা, কি করছো? ভদ্রলোক কি বলতে চান শোনোই না, বসুন আপনি। তো যাই হোক, তার বাবা তখন হতভম্ব হয়ে গিয়েছিল এবং হতভম্ব হয়ে যাওয়ার পর পাশে যে আরেকটি ভদ্রলোক ছিল, যে ভদ্রলোকটিকে দেখে একটু কঠিন টাইপের মনে হচ্ছিল, সেই ভদ্রলোকটি বিনীত স্বরে বললেন তার কলিগকে, বাবা যেই লোকটির সাথে তার বাবা কথা বলছিল সেই লোকটিকে, যে দেখো না ভদ্রলোক কি বলতে চায়, আগে তুমি আগে থেকেই তাকে কেন কনফিউশনের মধ্যে ফেলে দিচ্ছ? বাবা
একটা চেয়ারে একটু অপ্রস্তুত ভাবে বসবার পর তিনি বললেন, কি খবর বলছিলেন? আগে ঠিক খবর নয়, এই একটু বিজ্ঞাপন। মানে তখন সেই লোকটি বলল, আচ্ছা বলুন তো কি খবর বলছিলেন? তখন তার বাবা বলল, না খবর নয়, মানে একটা বিজ্ঞাপন দিতে চাই আপনাদের সংবাদপত্রে। বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? কতটা স্পেস দরকার? কপি এনেছেন? মানে তখন বিভিন্ন ধরনের প্রশ্ন তিনি করতে লাগলেন, কি ধরনের বিজ্ঞাপন, কপি এনেছেন কিনা, মানে লিখে এনেছেন কিনা, কি সম্বন্ধে বিজ্ঞাপন, এগুলি প্রশ্ন জিজ্ঞেস করতে থাকলেন। বাবা আরো বিমূঢ়ভাবে বললেন, আগে ঠিক বিজ্ঞাপন নয়, এই আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে। তখন বললেন, না ঠিক বিজ্ঞাপন নয়, আমার ছেলে বাড়ি থেকে চলে গেছে, তো সেটি নিয়েই আমি লেখা দিতে এসেছি। তাকে আর কথা শেষ করতে হয় না। টেবিলের অপর দিক থেকে ভদ্রলোক বলেন, ও বুঝেছি, নিরুদ্দেশ। কি দেবেন? চেহারার বর্ণনা না ফিরে আসবার অনুরোধ? মানে বাবা একটুখানি খালি সামান্য বলল কি না বললই তারা ধরে নিয়েছে যে এটা নিরুদ্দেশে। মানে ফিরে আসার বর্ণনা দেবেন, মানে ফিরে আসার অনুরোধ করবেন, নাকি কেউ যদি দেখে থাকেন তাহলে যাতে আমাদের সাথে যোগাযোগ করে, এই ধরনের মানে কি ব্যাপারে আপনি অ্যাডভার্টাইজ দিতে চাইছেন সেটা একটু ক্লিয়ার করুন, এটা লোকটি বলেছিল তার বাবাকে। বাবা যে এতক্ষণে কুল পেয়ে বলেন, আগে হ্যাঁ, ফিরে আসবার অনুরোধ। ওর মা বড় কাঁদাকাটি করছে। মানে তার বাবা এতক্ষণ যে কনফিউশনের মধ্যে ছিল, এবার তিনি একটু কুল খুঁজে পেলেন। তার মানে তিনি যে জিনিসটি চাইছিলেন সেটি তার উপযুক্ত এখন মনে হচ্ছে, তাই বলল যে তার মা কাঁদাকাটি করছে, তার ছেলেকে ফিরে আসবার অনুরোধ তিনি খবরের কাগজের মাধ্যমে দেবেন। বুঝেছি, রাগারাগি করে গিয়েছে বুঝি। ভদ্রলোক একটা কাগজের প্যাড বাবার দিকে এগিয়ে দিয়ে বললেন, নিন, লিখে দিন। তার মানে তারপর তিনি একটি সাদা যে কাগজের প্যাডগুলো হয় সেই প্যাডগুলো বাবার সামনে বের করে বললেন, আচ্ছা আপনার যা যা ডিটেলস সব লিখে দিন এখানে। লিখে? মানে বাবার মুখের বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট। মানে যেহেতু তিনি কোনোদিন করেননি, কিভাবে কি লিখতে হয় এটাও জানেন না, তাই তার চোখে মুখে একটা বিপদের ছাপ ফুটে উঠল। ভদ্রলোক দয়াপরবশ হয়ে বললেন, আচ্ছা আমরাই লিখে দেব খন, আপনি শুধু নাম টামগুলো লিখে দিয়ে যান। যখন সেই ভদ্রলোক দেখলো যে বাবা একটু ঘাবড়ে গেছেন, তখন তিনি আশ্বস্ত করে বললেন, আচ্ছা আমরাই লিখে দিব, ছাড়েন আপনি শুধু নাম টামগুলো একটু লিখে দিয়ে যান। পরিচয় ইত্যাদি দিয়ে যাওয়ার সময় বাবা অনুরোধ করেন, একটু ভালো করে লিখে দেবেন, ওর মা কাল থেকে জলগ্রহণ করেনি। তার মানে বাবা শুধু একটা মাত্র রিকোয়েস্ট করলো, আপনারা বিজ্ঞাপনটা একটু ভালো করে লিখে দেবেন, ওর মা কাল থেকে জল পর্যন্ত খায়নি। সে বলতে হবে না, এমন লিখে দেব যে পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে, আপনি নিশ্চিন্তে থাকুন। তার মানে সংবাদপত্র অফিসের যে ভদ্রলোকটি লিখে দেওয়ার কথা বললেন, তিনি এমন ভাবে আশ্বস্ত করলেন তার বাবাকে যে আমরা এমন ভাবে লিখবো না অ্যাডভার্টাইজ মানে বিজ্ঞাপনটি, আপনার ছেলে সেটি পড়ে কেঁদে ভাসিয়ে দেবে। আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন, কিন্তু অশ্রুসজল বিজ্ঞাপন বার হবার আগেই দেখেন ছেলে ঘরে এসে হাজির। তার বাবা খবরের কাগজের অফিস থেকে পালিয়ে আসলেন, আশ্বস্ত হয়ে যে না এবার হয়তো কোনো একটা গতি হবে, কিন্তু সেটা তো বেরোবে কালকে সকালে। সন্ধ্যাবেলা অ্যাডভার্টাইজ দিল, কালকে সকালে বেরোবে। বাবা যখন বাড়িতে আসলো, এসে দেখে ছেলে তো বাড়িতেই আছে, বাড়িতে হাজির। অনুতপ্ত হয়ে সে এসেছে মনে করো না, সে বাড়িতে থাকতে আসেনি, শুধু একবার চলে যাওয়ার আগে তার গোটাকতক বই নিয়ে যেতে এসেছে। তার ছেলে যে বাড়িতে আসলো, এটাকেও মনে করো না যে তার ছেলে ফিরেছে, তার ছেলে তার গোটাকতক বই নিয়ে যেতে এসেছে এবং শেষবারের জন্য দেখা করতে এসেছে। এবার মার ক্রুদ্ধস্বর শোনা যায়, তা যাবি বই কি, অমনি কুলঙ্গার তুই তো হয়েছিস, কোনো ছেলে যেন আর বকুনি খায় না, তুই একেবারে পীর হয়েছিস, কাল সারা রাত দু চোখের পাতা এক করে নি তা জানিস, ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়ে গেছে দেখে আয়, উনি তেজ করে চলে যাবেন। এতক্ষণ পর্যন্ত বাবা রাগ করেনি, মানে রাগ করে বলেছিল, কিন্তু তার মা খাবার খায়নি এবং ছেলের প্রতি একটু তিনি সিম্প্যাথি ছিল। এবার যেহেতু ছেলে বলল যে আমি থাকবো না, এবার তার মার এখানে রাগ আমরা দেখতে পাই। তার মা বলেছে, তুই তো এখন
শের হয়ে মানে অ্যাকচুয়ালি শের হয়ে যাওয়া মানে তুমি তো এখন এক রাজা হয়ে গেছো, তুমি তো কাউকেই বিশ্বাস করো না, তুমি কারোর উপর তুমি দায়ভার না, তো তুমি তো এখন পীর হয়ে গেছো, তো তোমার তো আর এই বাড়িতে দরকার নেই, তুমি চলে যাও, যাও এখান থেকে। তার মা এবার তাকে এই ভাবটি দেখালো। বাবা এবার ভিতরে ঢুকে মৃদুস্বরে বললেন, আহ আর বকাবকি কেন? মা ধমক দিয়ে বললেন, তুমি থামো, অত আদর ভালো নয়, একটু বকুনি খেয়েছেন বলে বাড়ি ছেড়ে চলে যাবে, এত বড় আস্পর্ধা। এতক্ষণ বাবা বলছিল বাড়ি থেকে চলে যা, অমন ছেলের আমার দরকার নেই। এবার ঠিক ব্যাপারটা উল্টো, এবার মা বলছে অমন ছেলের দরকার নেই, তুমি বাড়ি থেকে চলেই যাও, ছেলের আস্পর্ধা কত বড়। আর এখন বাবা ঠিক আবার উল্টো, বাবা ব্যাপারটি সামলে নেওয়ার চেষ্টা করছে। অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই। সোমেশের সিগারেটটা তখন শেষ হইয়াছে, এতক্ষণ ধরিয়া আমার কথা সে মোটেই শুনিয়াছে বলিয়া মনে হয় না, একবার একটু নড়িয়া বসিতেও তাহাকে দেখা যায় নাই। দেখো, এটা হলো গল্প। এতক্ষণ তাদের দুই বন্ধুর মধ্যে গল্প হচ্ছিল যে বিজ্ঞাপনের এই ধরনের ইতিহাস থাকে, কিন্তু সোমেশ যে এতক্ষণ গল্পটি শুনেছে মন দিয়ে, সেটা আমাদের কথকের মনে হয় না। কারণ একটা গল্প শোনার সময় তুমি একটু নড়ে চড়ে বসবে, একটু উ করবে যে তারপর তারপর, এই ধরনের কোনো ফিলিংস তার মধ্যে দেখতে পায়নি, তাই কথক ধরেই নিয়েছেন সে গল্পটা শোনেইনি। একটু বিরক্ত স্বরেই বললাম, কি হয়েছে তোমার বলো তো, মিছিমিছি আমি একলা কেন বকে মরছি? যখন কথকের সন্দেহ হলো যে সোমেশ গল্পটা একেবারেই শোনেনি, তখন বলল, আচ্ছা কি হয়েছে তোমার? আমি একা একাই বকবক করে যাচ্ছি, তুমি কোনো উত্তরই দিচ্ছ না, চুপচাপ আছো, সিগারেট খাচ্ছ শুধু, কিছু তো হয়েছে তোমার, সেটি বলো। সে কথার কোনো উত্তর না দিয়ে সোমেশ হঠাৎ ছড়ানো পা গুটাইয়া লইয়া সোজা হইয়া বসিয়া সিগারেটের অবশিষ্টটুকু ফেলে দিল, তারপর বলল, মানে সোমেশ কোনো উত্তর দিল না, পাগুলি তার একটু নড়িয়ে চড়িয়ে বসলো, যেটুকু সিগারেট বাকি ছিল সিগারেটটা ফেলে দিল। তারপর এবার সোমেশ বলা শুরু করলো, তুমি জানো না এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। তা থাকে, আমি অস্বীকার করছি না, কখনো কখনো সত্যি যে যায় সে আর ফেরে না। সোমেশ বলল, তোমরা হয়তো গল্পের ছলে ব্যাপারটা নিচ্ছ, কিন্তু সত্যি সত্যি ট্র্যাজেডি লুকিয়ে থাকে, মানে একটা পরিবারের উপরে কি ধরনের একটা ঝড় বয়ে যায় তুমি হয়তো বুঝতে পারবে না। তখন কথক তার সাথে সায় মিলিয়ে বলল, হ্যাঁ ঠিকই তো, আমরাও জানি যে একটা ট্র্যাজেডি লুকিয়ে থাকে পরিবারের মধ্যে। আমি উৎসুকভাবে তাহার দিকে চাহিয়ে বললাম, তার মানে? শোনো বলছি। তখন কথক জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি যে এই কথাগুলি বলছো, তুমি অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছ? তখন সোমেশ তার গল্প শুরু করে, বলল, আচ্ছা তাহলে শোনো বলছি। বাহিরে এতক্ষণে বৃষ্টি আবার আরম্ভ হইয়াছে, কাচের সার্সির ভেতর দিয়া বাহিরের রাস্তাঘাট ঝাপসা অবাস্তব দেখাইতেছে, মনে হইতেছে আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়েছি। বাইরে তখন আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, দুইজনের কথাবার্তা হচ্ছে এবং বাইরের কাচের যে জানলা তার বাইরে দিয়ে বৃষ্টি দেখা যাচ্ছে, এবং মনে হচ্ছে এই পৃথিবীতে শুধুমাত্র আমরা দুজনই বেঁচে আছি, আর বাকি সবাই মৃত। পুরনো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছে। সেটি বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে সম্পূর্ণ একটা কাহিনী যেন জানা যায়। মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে। সে বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশের। তার মানে সোমেশ বলল, অনেকদিন আগে এখানকার একটা নামি দামি সংবাদপত্রে এরকম দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছে। সেটি বিজ্ঞাপন নয়, যেন একটা ইতিহাস হয়ে গেছে। সে বিজ্ঞাপনগুলি যদি তুমি মন দিয়ে পড়ো তাহলে দেখতে পাবে একটা কাহিনী লেখা হয়েছে সেখানে। প্রথমে দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার জন্য, অস্পষ্ট আড়ষ্ট ভাষা, কিন্তু তার ভেতর দিয়ে কি ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না। ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতেও দেখা গেল। তারপর শোনা গেল পিতার গম্ভীর স্বর, একটু যেন কম্পিত তবু ধীর ও শান্ত, শোভন ফিরে এসো,
তোমার মা শয্যাগত, তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? তার মা প্রথম অবস্থায় বলতো বিজ্ঞাপনটিতে, তারপর ধীরে ধীরে মায়ের কথা বন্ধ হয়ে গেল। মায়ের সেই যে অনুরোধ, সেই অনুরোধ বন্ধ হয়ে গেল। তারপর তার বাবা লিখতে শুরু করলো এবং বলল, শোভন, তোমার কত কর্তব্য আছে, দায়িত্ব আছে তুমি জানো? তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, তোমার মা শয্যাগত। বিজ্ঞাপন তারপরেও কিন্তু থামলো না। পিতার স্বর ভারী হয়ে আসছে, যেন মনে হয় যেন গলাটা ধরা। শোভন, এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। বিজ্ঞাপন এখানেই থেমে যায়নি, বিজ্ঞাপন চলছিল। তার মা অসুস্থ। এরপর বিজ্ঞাপনে বলা হলো যে তুমি যদি বাড়িতে না ফিরে আসো, তোমার মা হয়তো মারা যাবে, তুমি মাকে দেখতে পাবে না। কিন্তু শোভনের হৃদয় এতে বুঝি গলল না। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলেছে, শুধু পিতার নিজেকে সামলাবার আর ক্ষমতা নেই। এবার তার স্বরে কাতরতা, শুধু কাতরতা নয়, একান্ত দুর্বলতা। শোভন, জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে, এসো, আর আমাদের দুঃখ দিও না। এত যে বিজ্ঞাপন বেরোচ্ছে, শোভনের হৃদয় কিছুতেই গলছে না, সেই জন্য কঠোর হৃদয়। মানে বিজ্ঞাপন এমন পর্যায়ে চলে গেছে যে বারবার বাবা অনুরোধ করছে, শোভন তুমি ফিরে এসো, তুমি জানো না আমাদের কিভাবে দিন কাটছে, তুমি না আসলে আমাদের আর রক্ষে নেই। বিজ্ঞাপন ক্রমশ হতাশ, হাহাকার হয়ে উঠল। তারপর একেবারে গেল বদলে, আর শোভনকে উদ্দেশ্য করে কিছু লেখা নাই, সাধারণ একটি বিজ্ঞপ্তি মাত্র। এই ধরনের, এই চেহারার একটি বয়সের একটি ছেলে, আজ 1 বছর তার কোনো সন্ধান নাই, সন্ধান দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে। এতদিন শোভনকে উদ্দেশ্য করে বিজ্ঞাপন লেখা হয়েছিল, শোভনকে রিকোয়েস্ট করা হয়েছিল যে শোভন তুমি ফিরে আসো। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞাপন অন্যভাবে লেখা। এই বয়সী ছেলে, এরকম গঠন, এই রকম দেখতে, কেউ যদি খোঁজ দিতে পারো তাকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের পরিমাণ ক্রমশই বাড়তে লাগলো। খবরের কাগজের পাতায় দোহারা ছিপছিপে একটি বছর 16-17 ছেলে, পরিচয় চিহ্ন ঘাড়ের দিকে, ডান কাছে কানের কাছে একটি বড় জরুল। জীবিত না মৃত এইটুকু যদি কেউ সন্ধান দিতে পারে তাহলেও পুরস্কার পাওয়া যাবে। দেখো, শোভনের একটি আইডেন্টিফিকেশন মার্কসের কথা তারা বললো, একটি জরুল রয়েছে। তো সেই জরুলটির কথা উল্লেখ করে তারা বিজ্ঞাপনে বলল, জীবিত অথবা মৃত সেটুকু যদি কেউ বলতে পারে তাহলেও আমরা তাকে পুরস্কার দেব। সোমেশ চুপ করিল খানিকক্ষণের জন্য। জলের ছাটে সার্সির কাজ একেবারে ঝাপসা হইয়া গিয়াছে। ঘরের ভিতর ঠান্ডায় মনে হইতেছে একটা কম্বল টম্বল জড়াইতে পারিলে ভালো হয়। দেখো, সোমেশ কিছুক্ষণের জন্য চুপ করলো। গল্পটি বলতে বলতে সে একটু চুপ করলো। তারপর দেখতে পেল যে তার বন্ধু, মানে এমনিতে যে কথক, সে দেখতে পেল সে সার্সিতে যে জলের যে ছাটটি আসছিল সেটা আবছা হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে এবং যথেষ্ট ঠান্ডা পরিবেশ সেখানে তৈরি হয়েছিল। বলিলাম, এ তো গেল বিজ্ঞাপনের উপাখ্যান, আসল ব্যাপারের কোনো কিছু জানো নাকি? তার কথক তখন সোমেশকে জিজ্ঞাসা করলো যে দেখো, তুমি তো এগুলো বিজ্ঞাপনের বাইরের কথাটা বলছো, বিজ্ঞাপনের আসল ঘটনা তোমার কি জানা রয়েছে? জানি, শোভনকে আমি জানতাম। সে যে কোনো ভয়ঙ্কর অভিমানের বশে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না। বাড়ি ছাড়াটাই তার কাছে একান্ত সহজ। ছুতোটা যাই হোক না কেন, মানে যাই হোক, কিছু একটা হলেই হলো। পৃথিবীতে 2-1টা লোক আসে জন্ম থেকে একেবারে নির্লিপ্ত মন নিয়ে। তখন বলল, শোভনকে আমি ছোট থেকেই চিনতাম, মানে শোভন আমার চেনা পরিচিতর মধ্যেই। দেখো, কিছু কিছু লোক পৃথিবীতে থাকে যাদের মন বলে কিছুই হয় না, তারা একেবারেই নির্লিপ্ত, তাদেরকে কোনো সেন্টিমেন্টে আঘাত দিয়ে কথা বলা যায় না। ঠিক শোভনও তেমনি। তারা ঠিক কঠিন হৃদয় নয়, বরং বলা যেতে পারে তাদের মন তৈলাক্ত। পিচ্ছিল বলে তারা কোথাও ধরা পড়ে না, কিছুই তাদের মনে দাগ দিতে পারে না। এখানে সোমেশ বলেছে তারা যে কঠিন হৃদয় তা না, বরং তাদের হৃদয়টিতে তেল মাখানো রয়েছে।
তাদের হৃদয়ে গিয়ে যে কথাটা ঢুকবে সেটা প্রবেশ করতে পারে না। তেল লাগানোর ফলে সেটি বাইরে দিয়ে স্লিপ কেটে চলে যায়, তাদের মনে সেই কথাটি গিয়ে দাগ কাটতে পারে না। শুনলে আশ্চর্য হবে, খবরের কাগজের বিজ্ঞাপনের সংবাদ জানলেও সেগুলি সে অনুসরণই করেনি। কোনোদিন চোখ পড়েছিল হয়তো, তারপর অনায়াসে সেগুলি গেছিল ভুলে। বাড়ির বাইরে যে সমস্ত দুঃখ অসুবিধায় অন্য কেউ হইলে হয়রান হয়ে পড়তো, তার ভেতরে সে পেয়েছে মুক্তির স্বাদ। এই যে বিজ্ঞাপনগুলি বেরিয়েছিল শোভন দেখেছে। সে হয়তো প্রতিদিন দেখেনি, কোনো দিন দেখেছে। আসলে কি বলতো, বাড়ি থেকে বেরিয়েই সে মুক্তির স্বাদ পেয়েছে, তাই এই মুক্তির স্বাদ নিয়েই সে থাকতে চায় বাইরে। এই জন্য সে বাড়ি ফেরার কোনো আগ্রহ দেখায়নি। অন্য কেউ যাই ভাবুক, সে নিজেকে একটি ছোট সংসারের আদরের ছেলে হিসেবে শুধু ভাবতে পারেনি। কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল, সেদিন কেন বলা যায় না তার উদাসন মনও বিচলিত হয়ে উঠল। দেখো, সে যে সংসারে ফিরবে একথা সে ভাবতেও পারেনি। এই জন্য যতদিন বিজ্ঞাপন বেরিয়েছে সে সেগুলিকে পাত্তাও দেয়নি। কিন্তু যেদিন বিজ্ঞাপনটি হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তখন তার মন উতলা হয়ে উঠল বাড়ির জন্য। বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণভাবে, মানে হঠাৎ করে বিজ্ঞাপনটা বন্ধ হয়নি। বিজ্ঞাপনটা অনেকদিন চলার পরেই তারপর বিজ্ঞাপনটা বন্ধ হয়ে যায়। ক্লান্তভাবে চলতে চলতে একদিন হঠাৎ তা থেমে যায়নি। হঠাৎ যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল। শোভনের চেহারার বর্ণনার বদলে হঠাৎ একদিন দেখা গেল, শোভন, তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না। তিনি শুধু তোমারই নাম করছেন এখনো। তারপর আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না। বিজ্ঞাপনে এতদিন যে সমস্ত রিকোয়েস্ট আমরা দেখেছি, হঠাৎ করে একদিন একটি বিজ্ঞাপন বেরোলো, শোভন, তোমার মাকে হয়তো তুমি আর দেখতে পাবে না। তোমার মা তোমার নাম ধরেই সবসময় খালি উচ্চারণ করে। তুমি যেহেতু আসনি, হয়তো তোমার মাকে আর দেখা তোমার পক্ষে সম্ভব হবে না। আর তার পরের দিন থেকে বিজ্ঞাপনটি বন্ধ হয়ে যায়। প্রায় 2 বছর তখন কেটে গেছে। শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির তার দেশে। একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাবে, সে কথাটা আগে বলিনি। শোভন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে নয়। সম্পন্ন বললেও তাদের ঠিক বর্ণনা করা হয় না। তাদের প্রাচীন জমিদারি অনেক দুর্দিনের ভেতর দিয়ে এসেও তখনও তেমন ক্ষয় পায়নি। শোভনই তার একমাত্র উত্তরাধিকারী। দেখো, বিজ্ঞাপনটি বেরোনোর প্রায় 2 বছর কেটে গিয়েছিল। আর একটা জিনিস না বললেই নয়, শোভনরা ছিল জমিদার বংশের। তাই শোভন যেহেতু একমাত্র উত্তরাধিকারী, তাই তাদের টাকা পয়সা প্রচুর ছিল, এবং সে যেহেতু একমাত্র সেই বংশের, তাই তার একটা বিশাল দায়িত্ব থেকেই যায়। সোমেশ একটু থামতেই আমি বললাম, যাক, শেষটুকু আর না বললেও চলবে, বুঝতে পেরেছি। তার মানে আমাদের কথক ধরে নিয়েছিল যে হ্যাপি এন্ডিং হয়তোবা হয়েই গেল, যেহেতু তার দেশে চলে গেছে। তাই তাকে বলল যে ঠিক আছে, আমি তো বুঝেই গেছি, শেষটুকু আর বলার কি আছে। সোমেশ একটু হাসিয়া কোনো উত্তর না দিয়া বলিয়া চলিল, 2 বছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার ছাপ শোভনের উপর তখন পড়েছে। 2 বছরে সে অনেক পরিবর্তিত হয়েছে, কিন্তু তাই বলে তাদের কর্মচারীরা তাকে চিনতে পারবে না এতটা আশঙ্কা করেনি। মাত্র তো 2 বছর সে বাইরে ছিল। দেখো, বাড়িতে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন, যতটা আদরে সে থাকবে, বাইরে তো আর হবে না। তো যাই হোক, এই অভাব অনটন ইত্যাদি বিভিন্ন রকম পারিপার্শ্বিক চাপে আমাদের শোভনের চেহারার একটু পরিবর্তন হয়ে গিয়েছিল। সে কখনো বুঝতেও পারেনি যে তার বাড়ির যে নায়েব মশাইরা তাকে চিনতে পারবে না। শোভন দেশে পৌঁছে সোজাসুজি তাদের বাড়িতে ঢুকছিল। প্রথমে তাকে বাধা দিলেন তাদের পুরনো নায়েব মশাই। কাকে চান? শোভন হেসে বলল, কাউকে না, বাড়িতে যেতে চাই। শোভন যখন দেশে পৌঁছে বাড়িতে যাবার চেষ্টা করলো, গেটেই তাকে আটকে দিল নায়েব মশাই। বলল, কাকে চাই? শোভন তখন বলল, ঠিক আছে, আমি তো বাড়িতেই যাচ্ছি, কাকে চাই মানে আমি বাড়িতে যেতে চাই। নায়েব মশাই তার দিকে খানিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর একটু স্মিত হাস্যে বলেন, ও, কিন্তু এত তাড়াতাড়ি কেন? আসুন, বড় বাড়িতে একটু বিশ্রাম করুন। এর আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে, তো মানে
অপরিচিত, মানে যেগুলার সাথে শোভনের কোনো দূর দূরান্তের সম্পর্ক নেই, সেই সমস্ত ছেলেপেলে শোভন সেজে তাদের বাড়িতে এসেছিল। যেহেতু অনেক টাকা পয়সার মালিক তারা, তো একটু তো পরিচয় ইত্যাদি দেখে নিয়ে তারপরেই তো প্রবেশ করাবে, যাকে তাকে তো প্রবেশ করতে দিবে না। তাই বাড়িতে ঢোকার আগে পাশের যে আড্ডাখানা, বৈঠকখানা, বড় বাড়ি, সেখানে তাকে বসতে বললো। শোভন অবাক হয়ে বলল, সে কি, কি হয়েছে নায়েব মশাই? বলছে, না না, কিচ্ছু হয়নি। মা ভালো আছেন? শোভনের প্রশ্নে এবার সত্যি ব্যাকুলতা ছিল। হয়তো সে ভেবেছিল শোভন যে তার মার হয়তো বা কিছু হয়ে গেছে, এই জন্য নায়েব মশাইকে জিজ্ঞেস করলো, মা কি ভালো আছেন? নায়েব মশাই তেমনি অদ্ভুত হাসি হেসে বললেন, ভালো আছে বই কি, আসুন আসুন আমার সঙ্গে। শোভন তবু বললে, কিন্তু ভিতরে গেলেই তো হয়। নায়েব মশাই একটু যেন কঠিন স্বরে বললেন, না, হয় না, আপনি আমার সঙ্গে আসুন। শোভন যখন বাড়িতে যাওয়ার একটু জোর করতে লাগলো, নায়েব মশাই কিন্তু এবার শক্ত গলায় বললেন, না, বাড়িতে যাওয়ার আগে আপনি আমার সাথে বড় বাড়িতে আসুন। শোভন রীতিমতো বিমূঢ় অবস্থায় আবার নায়েব মশাইকে অনুসরণ করে বড় বাড়িতে, মানে বার বাড়িতে গিয়ে উঠল। 2 বছরে সেখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে। পুরনো সরকার তাদের নেই, নতুন দুটি লোক সেখানে বসে খাতা লিখছে। তার পরিচিত বৃদ্ধ খাজাঞ্চি মশাইকে দেখে সে যেন আশ্বস্ত হলো। দেখো, এই যে 2 বছর সে এখানে ছিল না, বারবাড়ির কিছুটা পরিবর্তন হয়েছে, 2-1টা লোক নতুন এসেছে, কিন্তু পুরানা একটা লোককে দেখে সে কিছুটা আশ্বস্ত হলো। নায়েব মশাই তাকে একটা চেয়ারে বসতে বলে খাজাঞ্চি মশাইকে উদ্দেশ্য করে বললেন, ইনি ভেতরে যেতে চাইছেন। শোভনের কাছে নায়েব মশাইয়ের গলার স্বর কেমন যেন অস্বাভাবিক মনে হলো। খাজাঞ্চি মশাই নাকের উপরকার চশমাটা একটু আঙ্গুল দিয়ে তুলে তার দিকে চেয়ে বললেন, ও, ইনি আজই এসেছেন বুঝি? অর্থাৎ এর আগেও প্রচুর ছেলে এইভাবে এসেছিল, আমি আগেও বললাম। তো যাই হোক, অনেক নকল ছেলে আসার ফলে এখন আসলটা এসেছে, তাকেও সবাই নকল মনে করেছে, যার জন্য খাজাঞ্চি মশাই বললেন, ও, আজকে ইনি এসেছেন তাই না? হ্যাঁ, এই মাত্র। শোভন এবার অধীর ভাবে বলে উঠলেন, আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন। মার কি কিছু হয়েছে? বাবা কেমন আছেন? চারিধারের সবকটা দৃষ্টি তার উপর অদ্ভুত ভাবে নিবন্ধ। খানিকক্ষণেই সকলেই নীরব। তারপর নায়েব মশাই বললেন, তারা সবাই ভালো আছেন, কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না। যখন শোভন বারবার বলছে, বাবার কি হয়েছে, মায়ের কি হয়েছে, তারা ভালো আছেন তো, তখন এখান থেকে নায়েব মশাইরা উত্তর দিল, হ্যাঁ, সবাই ভালোই আছে, কিন্তু আপনার সাথে তো আর এখন দেখা হবে না। এবার শোভন ক্রুদ্ধ হয়ে উঠল, কেন দেখা হবে না? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আমি চললুম। শোভন উঠল, কিন্তু নায়েব মশাই দরজার কাছে সামান্য কিছু এগিয়ে গিয়ে শান্তভাবে বললেন, দেখুন, মিছিমিছি কেলেঙ্কারি করে লাভ নেই, তাতে কিন্তু ফল হবে না কিছু। শোভন যখন জোর করে ভেতরের বাড়িতে ঢুকতে চাইলো, তাকে নায়েব মশাই আটকে দিল, বলল, ফালতু ফালতু ঝামেলা করবেন না, এতে ফল কিন্তু ভালো হবে না। হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্কর ভাবে স্পষ্ট হয়ে উঠল। সে বিস্মিত ভীত কণ্ঠে বলল, আপনারা কি আমাকে চিনতে পারছেন না? সকলেই নীরব। আমি শোভন, বুঝতে পারছেন না আমি শোভন? তখন শোভনের মনে হলো হয়তোবা তাকে তারা চিনতেই পারেনি, তাই বলল, আমি তো শোভন, আমাকে আপনারা চিনতে পারছেন না? নায়েব মশাই এবার বললেন, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। পাশের ঘরে গিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন। তারই একটা পুরনো ফটো, সাধারণভাবে তোলা, এখন অস্পষ্ট হয়ে এসেছে একটু। নায়েব মশাই বললেন, চেনেন একে? শোভন বিস্মিত কণ্ঠে বললেন, এ তো আমারই ফটো, দেখুন ভালো করে, আপনারাই মিলিয়ে। না, এ অসহ্য। নায়েব মশাই তাকে একটা পুরনো ছবি, যে ছবিটা মোটামুটি একটু আবছা হয়ে গিয়েছিল, সেই ছবিটা শোভনকে এনে দেখালো এবং বলল, এই ছবিটা কি চেনেন? শোভন বলল, হ্যাঁ, তো আমারই ছবি, আপনারা আমাকে চিনতে পারছেন না? চুলগুলো মুঠি করে ধরে সে বসে পড়লো। বুঝতে পারছে শোভন যে একটা কিছু ব্লান্ডার হয়ে গেছে, যার ফলে সে চুলগুলা মুঠি করে ধরে সেখানে বসে পড়লো। নায়েব মশাই তার সঙ্গে বসে বললেন, দেখুন, কিছু মনে করবেন না, আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি, কিন্তু এর আগে আরো দুজনের সঙ্গেও ছিল, মায়ে জরুল পর্যন্ত। আমাদের এ নিয়ে গোলমাল করতে মানা আছে, আমরা কিছু হাঙ্গামা করব না, আপনি এখন চলে যেতে পারেন।
নায়েব মশাই তখন বলল, দেখো এর আগেও দুজন এসেছিল, এই ছবির সাথে তাদেরও মিল রয়েছে, তাই বড় বাড়ি থেকে মানে ভেতর থেকে বলা আছে কোনো ঝামেলা যাতে না করা হয়, আপনি এখন আসতে পারেন। শোভন উদ্ভ্রান্তভাবে সকলের দিকে চেয়ে দেখলো, সকলের দৃষ্টিতেই অবিশ্বাস। মানে এর আগে যে ফলস ছেলেপেলেগুলো এসে নিয়ে তাদের এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে আসল ছেলেটা আসাতেও কেউ বিশ্বাসই করতে চাইছে না যে এটাই শোভন। কাতরভাবে বলল, একবার শুধু আমি মা বাবার সঙ্গে দেখা করব। আপনারা বিশ্বাস করছেন না, কিন্তু একবার আমায় শুধু দেখা করতে দিন। নায়েব মশাই হতাশ ভাবে হাতের ভঙ্গি করে বললেন, শুনুন তাহলে, 7 দিন আগে শোভন মারা গেছে, তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। ওই যে বলেছিল না, মৃত অথবা জীবিত যে কোনো খবর দিতে পারলেই পুরস্কার দেওয়া হবে। কেউ একজন খবর দিয়ে দিয়েছে শোভন মারা গেছে, অন্তত তার পুরস্কারটা তো সে নিতে পারছে। যাই হোক, এই খবরটি তারা বিশ্বাসও করেছিল নায়েব মশাইরা, যে শোভন 7 দিন আগে মারা গিয়েছে। শোভন এই অবস্থাতে না হেসে পারল না, বলল, কেমন করে মারা গেল? তার কণ্ঠস্বরে বিদ্রুপ উপেক্ষা করে নায়েব মশাই বললেন, মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে অপঘাতে। নামধাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি, কিন্তু যারা দুর্ঘটনার সময় উপস্থিত ছিলেন তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছেন। হাসপাতালেও আমরা খবর নিয়েছি, সেখানকার ডাক্তারের বর্ণনাও আমাদের সাথে মিলে গিয়েছে। একটা জিনিস ভালো করে মানে বোঝো, যে সমস্ত রোগী অ্যাক্সিডেন্টে মানে রোগী বলতে লোক অ্যাক্সিডেন্টে মারা যায়, তাদের ফ্র্যাকচার হয়ে যায়, রক্তারক্তি অবস্থা, সেখানে আইডেন্টি করাটা খুব মুশকিল। এবং সেই ফ্র্যাকচার যদি মুখে হয় তাহলে তুমি আইডেন্টি কিভাবে করবে যে এটি সেই ব্যক্তি? যাই হোক, তাদেরকে কেউ অর্থের লোভে খবর দিয়েছিল যে শোভন মারা গিয়েছে। তারা গিয়ে ডাক্তারকে শুনছে, ডাক্তার বলছে হ্যাঁ এটাই শোভন, বর্ণনা মিলে যায়, তখন তারা ধরে নিয়েছে যে শোভন মারা গিয়েছে। শোভন এরপর কি করতো বলা যায় না, কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন। মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এত দূর সাদৃশ্য হতে পারে, সাহিত্যের উপমা পড়েও কখনো তার মনে হয়নি। তার চলার গতিতে পর্যন্ত যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে। একটা গাছ ঝড়ে যেভাবে ভেঙে গেলে তার যে অবস্থা হয় করুণ, তার মাথা থাকে না, শুধু বডিটাই থাকে, সেইভাবে শোভনের বাবার এইরূপ অবস্থা হয়েছিল। তিনি যে হাঁটছেন, সে হাঁটার মধ্যেও তার মনে হচ্ছে যেন তিনি দুর্ঘটনায় ভেঙে পড়েছেন। সকলে কিছু বুঝে ওঠার আগেই শোভন দৌড়ে ঘর থেকে বার হয়ে গেল। নায়েব ও কর্মচারীরা ব্যাপারটা বুঝে যখন তার পিছু নিল, তখন সে বাবার কাছে গিয়ে উপস্থিত। বাবা! বৃদ্ধ থমকে দাঁড়ালেন, সে মুখের বেদনাময় বিমূঢ়তা শোভনের বুকে ছুরির মতো বিঁধল। বাবা, আমায় চিনতে পেরেছো? দেখো, শোভন কাউকে কিছু না বলে দৌড়ে তার বাবার কাছে গিয়ে উপস্থিত হলো এবং বলল যে বাবা, আমি ফিরে এসেছি, আমাকে চিনতে পারছো না? কিন্তু তার বাবা এমন দৃষ্টিতে তাকালো, সে দৃষ্টি শোভনের একেবারেই ভালো লাগেনি। বৃদ্ধ স্খলিত পদে এক পা এগিয়ে আবার থমকে গেলেন। প্রবল ভাবাবেগে তার বার্ধক্যের শিথিল মুখকে বিকৃত করে দিচ্ছে। বৃদ্ধ এক পা এগিয়েও গিয়েছিলেন, কিন্তু তার বাবা নাম ডাকটি শুনে এক পা পিছিয়ে আসলো। তার চোখে মুখে এখন বৃদ্ধের ছাপ তো ফুটেই গেছে, তার মনেও বৃদ্ধের ছাপ পড়ে গিয়েছিল। তখন নায়েব মশাই ও কর্মচারীরা এসে পড়েছেন। বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন, কে? নায়েব মশাই শোভনের কাঁধে দৃঢ়ভাবে হাত রেখে বললেন, না, কেউ না, সেই সেবারের মতো, এই নিয়ে 3 বার হলো। মানে এর আগেও যেহেতু 2 বার এসেছিল, এই নিয়ে 3 বার তারা ধরেই নিয়েছে এই লোকটিও ফলস, মানে অর্থের লোভে এখানে এসেছেন। একজন কর্মচারী বলল, আমরা আসতে দেইনি, হঠাৎ আমাদের হাত ছাড়িয়ে। বৃদ্ধ তাকে থামিয়ে বললেন, কিছু বলো না, চলে যেতে দাও। বৃদ্ধ শেষবার শোভনের দিকে কাতরভাবে চেয়ে আবার ঘরের দিকে ফিরলেন। মানে তার বাবা এতটাই অসহায় হয়ে গিয়েছে যে ছেলে তার কাছে এসেছে, কিন্তু তিনি ছেলেকে চিনতেই পারছেন না। বললো, ফালতু ঝামেলা করে লাভ নেই, সে এসেছে, তাকে চলে যেতে বলো। শোভন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নায়েব মশাই তাকে কি বলছিলেন অনেকক্ষণ সে কিছুই শুনতে পায়নি। কখন সে আবার বাড়িতে এসে বসেছে তাও তার মনে নেই। আচ্ছন্নতা তার কাটলো খানিক বাদে। ভিতর বাড়ি থেকে একজন কর্মচারী নায়েব মশাইকে এসে কি বলছে। নায়েব মশাই তাকে কি বলছেন ঠিক শোনা যাচ্ছে না। না,
এইবার বোঝা যাচ্ছে নায়েব মশাইয়ের হাতে অনেকগুলো টাকার নোট, কণ্ঠস্বরে তার মিনতি। শোভন যখন তার বাবাকে দেখলো যে বাবাও চিনতে পারছে না, তখন সে স্তব্ধ হয়ে গেল। কে কি বলছে না বলছে সেগুলি তার কানে ঢুকছিল না, এবং সে কখন বারবাড়িতে এসে বসলো সেটিও তার মাথায় ঢোকেনি, বা সে বুঝতেই পারেনি কি সব হচ্ছে এগুলা। হঠাৎ একজন কর্মচারীকে অনেকগুলি নোট নিয়ে নায়েব মশাইয়ের সাথে গল্প করতে দেখে শোভনের তখন সেই যে চেতনা, সেই চেতনা ফিরে আসলো। শোভনকে একটা কাজ করতে হবে। বাড়ির কর্ত্রী মুমূর্ষু, ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি, তাকে কিছু জানানো হয়নি, এখনো তিনি তাকে দেখবার আশা করে আছেন। সেই জন্যই বুঝি তিনি মৃত্যুতেও শান্তি পেতে পারছেন না। শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে। মুমূর্ষের নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়বে না। হারানো ছেলের সঙ্গে তার সত্যি সাদৃশ্য আছে। মৃত্যু পথযাত্রীকে এই শেষ সান্ত্বনাটুকু দেবার জন্য জমিদার নিজে তাকে কাতর অনুরোধ জানিয়েছেন, তার এতে কোনো ক্ষতি নেই। যাই হোক, বাড়ির কর্ত্রী মানে শোভনের মা মুমূর্ষু, মানে মারা যায় অবস্থা। তাই তার বাবা তাকে অনুরোধ করেছিল কর্মচারীর মারফত, কিছু টাকা আপনি রাখেন এবং একবার আমার ছেলে শোভন হয়ে মায়ের কাছে এসে দেখা দেন। কারণ তার মাকে বলা হয়নি যে শোভন মারা গিয়েছে। দেখো, নিজের ছেলে নিজের মায়ের কাছে যাবে, সেক্ষেত্রে টাকা পয়সা দিয়ে তাকে তারা পাঠাতে চাইছে, এর থেকে দুঃখের কি হতে পারে। নায়েব মশাই নোটের তারাটা শোভনের হাতে গুজে দিলেন। সোমেশ চুপ করিল। খানিকক্ষণ বাইরের বৃষ্টি শব্দ ছাড়া কোনো শব্দ নাই। আমি অবশেষে বলিলাম, সোমেশ, তোমার কানের কাছে একটা জুরুল আছে না? দেখো, নায়েব মশাই যখন টাকাটা দিল, টাকাটা দিয়ে বললো যে যাও তুমি মায়ের সাথে দেখা করো, এই কথাগুলি বলতে বলতে আমাদের কথকের বন্ধু সোমেশ চুপ করে গেল। তখন কথক কি বলবে বুঝতে পারছে না, চারদিকটা স্তব্ধ হয়ে গেছে, নিস্তব্ধ। তখন কথকের মনে হলো, আচ্ছা সোমেশ, তোমার কাছে কানের কাছেও তো একটা জুরুল আছে। সোমেশ হাসিয়া বলিল, সেই জন্যই গল্প বানানো সহজ হলো। কিন্তু কেন বলা যায় না, শীতের বাদলায় এই শীতল প্রায় অন্ধকার অস্বাভাবিক অপরাহ্নে তার হাসিটাই বিশ্বাস করিতে আমার প্রবৃত্ত হইল না। সে বলল যে আমি গল্পটা বানিয়ে বলছি, কিন্তু আমাদের কথক দৃঢ় বিশ্বাস যে তার জীবনেই এই ঘটনাটি ঘটেছে। সে যে এটি বানিয়ে বলছে, এই কথাটি তার বিশ্বাস কিছুতেই হলো না। দেখো, এই পর্যন্তই এই গল্পটি অনেক বড়, ভিডিওটিও অনেক বড় হয়েছে। তো যাই হোক, এবার আমরা এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। নিরুদ্দেশ গল্পটি কার লেখা? অপশনগুলি হলো প্রেমেন্দ্র মিত্র, নরেন্দ্রনাথ মিত্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর প্রেমেন্দ্র মিত্র। বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছু নেই গল্পে উল্লিখিত কালটি হলো? অপশনগুলি হলো শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল। সঠিক উত্তর শীতকাল। খবরের কাগজের বিজ্ঞাপনগুলির বিষয় কি ছিল? অপশনগুলি হলো গৃহসজ্জা, অলংকার, নিরুদ্দেশ। সঠিক উত্তর নিরুদ্দেশ। আমরা কি এতদিন রামযাত্রা বার করিয়াছি? কার উক্তি? অপশনগুলি হলো খবরের কাগজের লোকটির, থানার দারোগার, বাবার। সঠিক উত্তর খবরের কাগজের লোকটির। খবরের কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপন বেরিয়েছিল কতগুলি? অপশনগুলি হলো 4-5টা, গোটা 10, 7-8টা। সঠিক উত্তর 7-7টা বা 7-8টা। অমন ছেলে যাওয়াই ভালো, ছেলের সম্পর্কে যে বিশ্লেষণ বা বিশেষণ আলোচ্য গল্পে পাওয়া যায়। অপশনগুলি হলো অভিমানী, মেজাজি, রাগী। সঠিক উত্তর অভিমানী। এই বিজ্ঞাপনের পেছনে সত্যকার ট্র্যাজেডি আছে। বক্তা হলো? অপশনগুলি হলো গল্পকথক,
শোভন, সোমেশ। সঠিক উত্তর সোমেশ। শোভন নিরুদ্দেশ ছিল কতদিন? অপশনগুলি হলো 1 বছর, 2 বছর, 3 বছর। সঠিক উত্তর 2 বছর। শোভন বাড়িতে ঢুকতে চাইলে তাকে বাধা দেয়। অপশনগুলি হলো নায়েব মশাই, খাজাঞ্চি বাবু, দারোয়ান। সঠিক উত্তর নায়েব মশাই। ও, ইনি আজই এসেছেন বুঝি? বক্তা হলো। অপশনগুলি হলো নায়েব মশাই, খাজাঞ্চি বাবু, দারোয়ান। সঠিক উত্তর খাজাঞ্চি বাবু। চেনেন একে? কাকে চেনার কথা জিজ্ঞাসা করা হয়েছে? অপশনগুলি হলো একটি ফটোকে, খাজাঞ্চি বাবুকে, নায়েবকে। সঠিক উত্তর একটি ফটোকে। শোভন মারা গিয়েছে এই কথা কে বলেছিল? অপশনগুলি হলো দারোয়ান, খাজাঞ্চি বাবু, নায়েব মশাই। সঠিক উত্তর নায়েব মশাই। শোভন কিভাবে মারা গিয়েছিল বলে জানানো হয়েছে? অপশনগুলি হলো নদীতে ডুবে, ছাদ থেকে পড়ে, গাড়ি চাপা পড়ে। সঠিক উত্তর গাড়ি চাপা পড়ে। শোভন মারা গিয়েছিল কতদিন আগে? অপশনগুলি হলো 7 দিন আগে, 10 দিন আগে, 12 দিন আগে। সঠিক উত্তর 7 দিন আগে। সেই সেবারের মতো ড্যাশ এই নিয়ে কতবার হলো? অপশনগুলি হলো 2 বার, 3 বার, 4 বার। সঠিক উত্তর 3 বার। ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি, কার কথা বলা হয়েছে? অপশনগুলি হলো বাড়ির কর্তা, বাড়ির কর্ত্রী, নায়েব মশাই। সঠিক উত্তর বাড়ির কর্ত্রী। এ তো আমারই ফটো, বক্তা হলো। অপশনগুলি হলো শোভন, সুরেশ, সোমেন। সঠিক উত্তর শোভন। সোমেশের জুরুল ছিল, এখানে সোমেশ হবে। অপশনগুলি হলো ঘাড়ের কাছে, কাঁধের কাছে, কানের কাছে। সঠিক উত্তর কানের কাছে। নিরুদ্দেশ হবার সময় শোভনের বয়স ছিল। অপশনগুলি হলো 14-15 বছর, 15-16 বছর, 16-17 বছর। সঠিক উত্তর 16-17 বছর। ক্রমশ হাহাকার হয়ে উঠল, কিসের কথা বলা হয়েছে? অপশনগুলি হলো বাবার, মায়ের, বিজ্ঞাপনের। সঠিক উত্তর বিজ্ঞাপনের।